Hello everyone, welcome to another update of my channel WBSSC TET Target 2020। তো বন্ধুরা, আমি কয়েকদিন ধরে তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে বলছিলাম যে কোন ধরনের লেভেলের কোশ্চেন আসতে পারে, যে পরিবর্তিত গেজেট অনুসারে টেট পিটি হতে চলেছে। তো সেই অনুসারে আমি আজকে 10টা কোশ্চেন আমি এক্সপ্লেন করব। তো তোমরা দেখবে যে কোশ্চেনের স্ট্যান্ডার্ডটি কেমন হতে পারে, তো তোমাদের সে সম্পর্কে একটা ধারণা আসবে যে কোন ধরনের কোশ্চেন, কোন লেভেলের কোশ্চেন আসবে। তো আরও একটা কথা, অনেক ইউটিউব চ্যানেল রয়েছে, আমি গ্রুপে বলেছি, আমি নাম বলছি না, সেখানে কিন্তু যে ধরনের কোশ্চেন তারা করাচ্ছেন বা যে ধরনের টপিকগুলো তারা করাচ্ছেন সেখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা কম। আমি যে টপিকগুলো বা আমি যে জিনিসগুলো কোশ্চেনের মাধ্যমে আজকে বলছি সেই টপিকগুলো আমি করাবো বলে সেই কোশ্চেনগুলো আমি তোমাদেরকে দিচ্ছি। এরকম করে 30টা কোশ্চেন দেবো। তো আজকে আমি 10টা কোশ্চেনের এক্সপ্লেনেশন করছি, তারপরে তোমরা বুঝতে পারবে যে কোন কোন টপিক তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। তোমরা যদি এই টপিকগুলো পড়ো আর সাধারণ যে টপিকগুলো আছে, যে সিলেবাস আমি তোমাদের দিয়ে দিয়েছি, সেই অনুসারে পড়লে তোমরা কিন্তু খুব ভালো স্কোর করতে পারবে। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আজকের যে টপিকটা আমি লিখেছি, WBSSC টেট পিটি অরিজিনাল মডেল কোশ্চেন 2020। তো 2020 সালে মডেল কোশ্চেনটা কেমন হতে পারে, তো আমি সেটা নিয়েই আজকে ডিসকাশন করব। তো চলো বন্ধুরা, লেটস স্টার্ট, শুরু করা যাক। তো প্রথম কোশ্চেন যেটা রয়েছে, দেখো, ইফ ওয়ান অ্যাক্টিভিটি অকার্স মোর অফেন দ্যান আনাদার, যদি একটি ক্রিয়াকলাপ অন্যের তুলনায় প্রায়শই ঘটে, মানে আমি ধরো যে কাজটা করছি সেটা আরেকজনের থেকে আমি বেশি করছি সেই সেম কাজ, it can be used to reinforce the activity that occurs less often. This principle is known as, তার মানে কি বলতে চাইছে, যদি কোনো ক্রিয়াকলাপ অন্যের তুলনায় প্রায়শই ঘটে তবে এমন কার্যকলাপকে আরও শক্তিশালী করতে ব্যবহার করা যেতে পারে। এই নীতিটি পরিচিত কি নামে? না, প্রিম্যাক্স প্রিন্সিপাল। এই যে প্রিম্যাক্স প্রিন্সিপাল, এই প্রিম্যাক্স প্রিন্সিপালটা আমরা ডিটেলস একটু পড়ে নিই। দ্য প্রিম্যাক্স প্রিন্সিপাল ইজ আ স্টোরি অফ রিইনফোর্সমেন্ট। তার মানে প্রিম্যাক্স প্রিন্সিপালটা একটা গল্প, মানে কি, রিইনফোর্সমেন্টের একটা গল্প। দ্যাট স্টেটস দ্যাট a less desired behavior can be reinforced by the opportunity to engage in a more desired behavior। অর্থাৎ আমরা যে ধরনের আচরণ আমরা চাই, সেই ধরনের আচরণ যদি কেউ যদি না করে, সেই আচরণটাকে করার জন্য বা সেই কাজটা করার জন্য তাকে রিইনফোর্স করা হয়, ঠিক আছে, এবং সেই কাজ করতে তাকে বাধ্য করা হয় এবং আচরণের পরিবর্তন ঘটা হয়। দ্য স্টোরি ইজ নেমড আফটার ইটস অরিজিনেটর সাইকোলজিস্ট ডেভিড পারম্যাক্স। তার মানে এই ধরনের তত্ত্বটি কার থিওরি নামে পরিচিত? না, ডেভিড পারম্যাক্সের থট। তো এর কী বলা রয়েছে, দেখো নীতিতে কী বলা রয়েছে। দ্য প্রিম্যাক্স প্রিন্সিপাল স্টেটাস দ্যাট আ হায়ার প্রবাবিলিটি বিহেভিয়ার উইল রিইনফোর্স আ লেস প্রবাবল বিহেভিয়ার। অর্থাৎ যে একটি আমার যে যে আচরণটা, অর্থাৎ দেখা যাচ্ছে আমি ম্যাথমেটিক্স ভালো পারছি না, আমি দেখা যায় সেই যাতে ম্যাথমেটিক্সটা পারি, কী করেন, নতুন নতুন টেকনিকের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে শেখানো হয়, তখন কিন্তু সেই ম্যাথমেটিক্সটা খুব ভালো করে শিখতে পারছে। অর্থাৎ রিইনফোর্স করা হচ্ছে তাকে, আচরণের পরিবর্তন করা হচ্ছে। এবার সম্ভাব্য যে বিহেভিয়ার হওয়া উচিত সেটা কিন্তু তার হচ্ছিল না, কিন্তু সেই সম্ভাব্য বিহেভিয়ারকে কী করা হচ্ছে না, সেটা রিইনফোর্সের মাধ্যমে সেটাকে সেই বিহেভিয়ারে কিন্তু কনভার্ট করা হচ্ছে। তো এটা মনে রাখতে হবে। ক্রিয়েটেড বাই সাইকোলজি ডেভিড প্রাম্যাক্স, দ্য প্রিন্সিপাল হ্যাজ বিকাম এ হলমার্ক অফ অ্যাপ্লাইড বিহেভিয়ার। তাহলে এটা মনে রাখতে হবে যে হলমার্ক অফ অ্যাপ্লাইড বিহেভিয়ার, মানে আমাদের যে আচরণ রয়েছে সেই আচরণগুলোর আচরণবাদী তত্ত্ব, সেই আচরণবাদী তত্ত্বকে কী করা হচ্ছে, অ্যাপ্লাইড আচরণবাদী তত্ত্ব, ঠিক আছে, ব্যবহারিক আচরণবাদী তত্ত্ব কিন্তু তিনি দিয়েছেন, ঠিক আছে। দ্য পারম্যাক্স প্রিন্সিপাল হ্যাজ রিসিভড এম্পেরিক্যাল সাপোর্ট অ্যান্ড ফ্রিকুয়েন্টলি অ্যাপ্লাইড চাইল্ড রিয়ারিং অ্যান্ড ডগ ট্রেনিং। অর্থাৎ এই যে তার তত্ত্বটা কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয় না, চাইল্ড রেয়ারিং অর্থাৎ শিশু প্রতিপালন, লালন পালন এবং কুকুরদের প্রশিক্ষণের ক্ষেত্রে কিন্তু এই তত্ত্বটাকে তারা ব্যবহার করে। ইট ইজ অলসো নোন অ্যাজ রিলেটিভলি থিওরি অফ রিইনফোর্সমেন্ট অফ গ্র্যান্ড মাস রুল। তারপরে এইটাকে বলা হয় যে রিলেটিভিটি থিওরি অফ রিইনফোর্সমেন্ট অথবা গ্র্যান্ড মাস রুল। এটাও কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু প্রাম্যাক্স প্রিন্সিপাল। তো প্রাম্যাক্স প্রিন্সিপাল হচ্ছে কি না, একটা রিইনফোর্সমেন্টের তত্ত্ব। আচ্ছা, তারপরে হচ্ছে মডেলিং ইজ অ্যান এফেক্টিভ টিচিং মেথড। তাহলে আমি টিচিং মেথড পড়েছিলাম, টিচিং মেথডের মধ্যে মডেলিং টিচিং মেথড একটি ছিল, যে মডেলিং টিচিং মেথড যে কোনো কিছু যে মডেল বানিয়ে ছাত্রছাত্রীর সামনে উপস্থাপন করা হয়, তো কোন ক্ষেত্রে সেটা সব থেকে বেশি গ্রহণীয় হবে? তো যারা হচ্ছে চিলড্রেন উইথ ইন্টেলেকচুয়াল ডেবিলিটি, মানে যাদের বুদ্ধিক দিক থেকে যারা পিছিয়ে রয়েছে, তাদের জন্য কিন্তু এই মডেল মেথডে কিন্তু পড়ানোটা খুব ভালো হবে। তো দেখো বাংলাও দিয়ে দিই, তোমরা দেখে নেবে।
তারপর যে হুইচ ল অফ ট্রায়াল আর এরর গিভেন বাই থর্নডাইক ইজ সিমিলার টু দ্য কনসেপ্ট অফ রিইনফোর্সমেন্ট। তাহলে মানে থর্নডাইকের যে ট্রায়াল এরর তত্ত্ব রয়েছে, সেই ট্রায়াল এরর সিমিলার টু কনসেপ্ট অফ রিইনফোর্সমেন্টের সাথে ট্রায়াল এরর নিচের যে 4টি অপশান আছে তার মধ্যে কোনটির সঙ্গে যুক্ত থাকে? তার তো ল এফেক্ট, অর্থাৎ আমি যে কাজটা করছি যদি আমার যদি কোনো এফেক্টই না ফেলে তাহলে কিন্তু সে রিইনফোর্স হবে না। অতএব ট্রায়াল এররের মধ্যে যে ল অফ এফেক্ট রয়েছে সেই ল অফ এফেক্ট সমান সমান হচ্ছে না রিইনফোর্সমেন্ট। তার ল অফ এফেক্টও যা আর রিইনফোর্সমেন্টও তাই, মনে রাখতে হবে। নেক্সট, অ্যাকর্ডিং টু ইকোলজিক্যাল সিস্টেম থিওরি ব্রানফেন-ব্রুনার হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট বিলং টু ম্যাক্রো সিস্টেম অফ দ্য চাইল্ড। তো আমি এইটা কোশ্চেনের আনসার দিয়ে দিচ্ছি স্কুল। তো কেন আমি স্কুল দিলাম? তো আমি দেখো একটা ছবির মাধ্যমে ব্রানফেন-ব্রুনার ইকোলজিক্যাল সিস্টেম থিওরিটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। তো দেখো প্রথমে যে সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমটা হচ্ছে দেখো না এই যে প্রথম হচ্ছে আমার বলা হয় না মাইক্রো সিস্টেম। তো এই যে সিস্টেমগুলো কাকে করে কেন্দ্র করে হয় না শিশুকে কেন্দ্র করে হয়। তো শিশুকে কেন্দ্র করে প্রথমে তৈরি হচ্ছে না আমার ইমিডিয়েট মানে হচ্ছে আমার মাইক্রো সিস্টেম। তো মাইক্রো সিস্টেমের মধ্যে থাকছে ইমিডিয়েট এনভায়রনমেন্ট, অর্থাৎ শিশু যখন জন্ম নিচ্ছে তার পারিপার্শ্বিক যে তার পরিবার, তার ফ্যামিলি, তার পাড়া প্রতিবেশী, এরাই কিন্তু তার প্রথম মাইক্রো সিস্টেমের মধ্যে আসে, তার ইমিডিয়েট এনভায়রনমেন্ট। আচ্ছা, তারপরে মেজো সিস্টেম। এবার বাচ্চাটি যখন ধীরে ধীরে স্কুলে যাচ্ছে তাহলে স্কুলটা কিসের মধ্যে আছে না মেজো সিস্টেমের মধ্যে আছে, বুঝতেই পারছো। তো এবার স্কুল থেকে স্কুলে চলে গেল, স্কুলের তার পারিপার্শ্বিক বন্ধু বান্ধব যারা রয়েছে তারা। আচ্ছা, তারপর যে এক্সো সিস্টেম। আচ্ছা, এক্সো ইনডিরেক্ট এনভায়রনমেন্ট মনে করা যাক তাই কোনো শিশুটির পিতামাতা চাকরি সূত্রে দিল্লিতে চলে গেছে, তখন মানে বাচ্চাটিকে কী করা বাধ্য হয়ে তাকে কিন্তু দিল্লিতে শিফট করতে হয় এবং সেখানে গিয়ে কিন্তু নতুন নতুন আচার আচরণ বা নতুন নতুন কাদব কায়দা কিন্তু শিখতে হচ্ছে। এটা কিন্তু বাচ্চাটির এখানে কোনো ইয়ে ছিল না, কিন্তু বাবা মার প্রভাবে সে কিন্তু যেতে বাধ্য হয়েছে। তারপরে যে ম্যাক্রো সিস্টেম, তাহলে সোশ্যাল অ্যান্ড কালচারাল ভ্যালুস। তো এইটাই কিন্তু এই যে বাকি 3টি স্কুল বাদ দিয়ে সবগুলোই কিন্তু সোশ্যাল এবং কালচারাল ভ্যালুস ছিল, রুলস রেগুলেশন, নিয়ম নীতি, তাই না, এই জিনিসগুলো। সেই জন্য ম্যাক্রো সিস্টেম তো এই 3টা ছিল, আর বাকিগুলো কিন্তু আর কোনো সিস্টেম আছে সময়ের সাথে সাথে যে সিস্টেমগুলো পরিবর্তিত হচ্ছে সময়ের সাথে সাথে, ঠিক আছে, কোনো সিস্টেম। এই হচ্ছে আমাদের ব্রানফেনের ইকোলজিক্যাল সিস্টেম থিওরি। এই ছিল ছোট্ট একটা থিওরি। তো এটা নিয়ে অনেকে কনফিউশন হয়ে যেত। আমি ছোট্ট ছবির মধ্যে বা ছোট্ট একটা চিত্র দিয়ে কিন্তু বোঝার চেষ্টা করি। দেখো স্কুল, বাকি সব ভ্যালুস, লজ অ্যান্ড কাস্টমস, এগুলো সব কিন্তু না আমাদের ম্যাক্রো সিস্টেমের মধ্যে পড়ছে, সোশ্যাল অ্যান্ড কালচারাল ভ্যালুস। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু অ্যাবাউট দ্য সোশিও কালচার থিওরি অফ ভাইগোটস্কি। ভাইগোটস্কির সোশিও কালচার থিওরি যেটা রয়েছে, অর্থাৎ সামাজিক সাংস্কৃতিক যে তত্ত্ব রয়েছে, সামাজিক সাংস্কৃতিক তত্ত্বতে কোনটা ঠিক নয়। তো এই তত্ত্বটি যদি আমি ডিটেলস যখন আমি পড়াবো তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ডিটেলস অনেকটা বড় একটা থিওরি, সেই কারণে আমি দিতে পারিনি। তো দেখো, চিলড্রেন লার্ন ভেরি লিটল ফ্রম পারফর্মিং টাস্ক দে ক্যান অলরেডি ডু ইন্ডিপেন্ডেন্টলি। যে স্বাধীনভাবে কোনো একটা বাচ্চা যদি কিছু করে সে অল্প শেখে, এটা কিন্তু ঠিক নয়। যে স্বাধীনভাবে কোনো বাচ্চা যদি নিজে স্বাধীনভাবে কিছু করে বা নিজের থেকে কিছু করে সেই জিনিসটা কিন্তু অনেক বেশি ভালো শিখতে পারে। তো এটা কিন্তু ভুল আছে। বাকি 3টাই কিন্তু না। এই যে ZPD, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, অর্থাৎ একটা শিশুর সম্ভাব্য বিকাশের একটা শিশুর যে সর্বাধিক কতটা তার বিকশিত হতে পারে বা কতটা জিনিস সে পারতে পারে, এটা কিন্তু রয়েছে হ্যাঁ ভাইগোটস্কির থিওরিতে। তারপরে হচ্ছে ইট ইগনোরস দ্যাট ইম্পর্টেন্স অফ ল্যাঙ্গুয়েজ ইন কগনিটিভ ডেভেলপমেন্ট। ঠিক আছে, যে ভাষার ক্ষেত্রে কিন্তু ভাষা জ্ঞানের বিকাশে কিন্তু অত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় না, এটা কিন্তু ভাইগোটস্কি বলেছে। আর কিন্তু পিয়াজে কি বলেছে, যে ল্যাঙ্গুয়েজ ফার্স্ট, ডেভেলপমেন্ট পরে। ঠিক আছে, কিন্তু ভাইগোটস্কি বলেছে কি না ডেভেলপমেন্ট আগে, ল্যাঙ্গুয়েজ পরে। তো সেই কারণে ল্যাঙ্গুয়েজ কিন্তু সে ইয়ে করেছে, ল্যাঙ্গুয়েজকে কিন্তু তিনি ধরেননি। ঠিক আছে, বিকাশের ক্ষেত্রে তিনি বলেছেন যে ডেভেলপমেন্ট ফার্স্ট, ল্যাঙ্গুয়েজ পরে, কিন্তু পিয়াজি বলেছেন ল্যাঙ্গুয়েজ ফার্স্ট, ডেভেলপমেন্ট আগে। ঠিক আছে, তো সেই কারণে আচ্ছা এইটা আমরা দেখে নিলাম। নেক্সট কোয়েশ্চেন কি 6 নম্বর, দ্য ফিলিং অফ অ্যাডোলেসেন্স মানে তোমরা জানো কৈশোর অবস্থা বা কিশোর অবস্থা, কিশোর কিশোরীদের এজ বা টিনেজার যাদেরকে বলা হয়। এভরি ওয়ান ইজ লুকিং অ্যাট মি, যে প্রত্যেকেই আমার দিকে তাকিয়ে থাকে। ক্যান বি টার্মড অ্যাজ, কি বলছে, পার্সোনাল ফিবল, ইমাজিনারি অডিয়েন্স, অ্যানোরেক্সিয়া নার্ভোসা অ্যান্ড বুলিমিয়া নার্ভোসা। প্রত্যেকটা জিনিসই কিন্তু এর সঙ্গে যুক্ত। তার মধ্যে কি হচ্ছে না ইমাজিনারি অডিয়েন্স। তো কৈশোর অবস্থায় এরা কী করে, ইমাজিনারি অডিয়েন্স, সবসময় চিন্তা করে যে তার দিকে সমস্ত অডিয়েন্স বা সমস্ত মানুষজন কিন্তু তার দিকেই দেখছে বা তার দিকেই তাকিয়ে আছে, এটা কিন্তু তারা কল্পনা করে নেয়। তো তার জন্য দেখো আমি একটা জিনিস এখানে দিয়েছি, তোমরা দেখো ডিটেলস আমি দিয়ে দিয়েছি যে কোথা থেকে কী আসলো। তো অ্যাকর্ডিং টু আলবার্ট এলকিন অ্যান্ড
জিন্সবার্গ দ্য পার্সোনাল ফিবেল বলতে কি বলা হয় পার্সোনাল ফিবেল বলতে বোঝানো হয় যে পার্সোনাল বাংলা হচ্ছে ব্যক্তিগত কল্পনা, ঠিক আছে। পার্সোনাল ফিবেল হচ্ছে ব্যক্তিগত কল্পনা। তো ব্যক্তিগত কল্পনার মধ্যে একটা পার্ট হচ্ছে ইমাজিনারি অডিয়েন্স, যেটা ভাবছে আমার সম্পর্কে অন্যরা কী ভাবছে, এটা কিন্তু ইমাজিনারি একটা অডিয়েন্স। তা কি বলছে, ইজ আ corollary to the imaginary audience thinking to himself or herself as the center of attention. The adolescents come to believe that it is a because of her sheer special and unique. তো দেখো এইটুকুর মধ্যে কিন্তু আমার ওই আনসারের যে কোটেশনের মধ্যে কিন্তু আমরা আনসার পেয়ে যাচ্ছি। তো বাকিটা তোমরা কিন্তু পড়ে নিও, ঠিক আছে। বা দেখো ডেভিড সাইকোলজিস্ট, আমেরিকান সাইকোলজিস্ট, এই যে ডেভিড এলকিন এবং এই যে পার্সোনাল ফিবেল প্রথম শব্দটি ব্যবহার করেন তো 1947 সালে ওয়ার্ক ইগোসেন্ট্রিজম ইন অ্যাডোলেসেন্স। তো বাকিটা তোমরা একটু দেখে নেবে। দেখো বাংলা তো আমি দিয়ে দিয়েছি, বাকিটা আমি বলছি না, তোমরা একটু দেখে নেবে। আমার যেটা আনসার দেওয়ার যে সেটা আমি দিয়ে দিয়েছি, নাহলে অনেকটা টাইম চলে যাবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফলোয়ার অফ দ্য চাইল্ড স্টাডি মুভমেন্ট। তাহলে চাইল্ড স্টাডি মুভমেন্টের জন্য ফলোয়ার জি স্ট্যানলি হল। আর এটা একদম কোশ্চেন। তারপরে কোশ্চেন 8 নম্বর কোশ্চেন কি বলছে, এ চাইল্ড অ্যাংগ্রিলি হিটস এ প্লেমেটস, অর্থাৎ চাইল্ড রেগে গিয়ে তার খেলার সাথীকে মারলো। ইন দ্য সেম ওয়ে, একই রকমভাবে, দ্যাট হি হ্যাজ বিন পানিশড অ্যাট হোম, যে বাড়িতে তাকে যেভাবে মারধর করা হয় বাচ্চাটিও ঠিক সেরকম সেমভাবে তার খেলার সাথীকেও মারধর করেছে। ইট ইজ অ্যান এক্সাম্পল অফ অপারেন্ট কন্ডিশনিং, ক্লাসিক্যাল কন্ডিশনিং, আচ্ছা বলছে অবজারভেশনাল লার্নিং অ্যান্ড ইনসাইটফুল লার্নিং। তো দেখো এখানটায় তো অপারেন্ট কন্ডিশনিং কি কাকে বলা হয় না, অপারেন্ট কন্ডিশনাল প্রাচীন অনুবর্তন, আর ক্লাসিক্যাল কন্ডিশনিং ক্লাসিক্যাল হচ্ছে প্রাচীন অনুবর্তন, আর অপারেন্ট অনুবর্তন হচ্ছে আধুনিক অনুবর্তন, ঠিক আছে, সক্রিয় অনুবর্তন। তো দেখো ক্লাসিক্যাল কন্ডিশনিংয়ে কী বলা হয়েছিল যে আমার স্বাভাবিক প্রতিক্রিয়া হবে, সেটা কী হবে না একটা গৌণ উদ্দীপকের প্রভাবে যখন একটা স্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়, সেটা কিন্তু আমাদের ক্লাসিক্যাল কন্ডিশনিং বলা হয়, যেটা আমাদের দিয়েছিলেন প্যাভলভ। আর অপারেন্ট কন্ডিশনিং দিয়েছেন যে বিএফ স্কিনার বক্স কিন্তু সক্রিয়তার একটা জিনিস তিনি বলেছেন। তো এইগুলো কিন্তু হবে না অবজারভেশনাল লার্নিং। তো যেইভাবে সে দেখেছে, যেভাবে বাড়ি থেকে শিখেছে, ঠিক সেইভাবেই কিন্তু তো সেই আচরণ কিন্তু বাড়ি থেকে যে আচরণ শিখেছে সেই আচরণ কিন্তু বাইরে থেকে করছে, অবজারভেশনাল লার্নিংয়ের মধ্যে পড়ে। আচ্ছা নেক্সট হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফর্ম অফ ইম্যাচিউরিটি অফ থিঙ্কিং ডিউরিং অ্যাডোলেসেন্স অ্যাজ প্রপোজ বাই এলকিন। বলে এলকিন্ডের যে তত্ত্ব রয়েছে, এলকিন্ডের তত্ত্বের অনুসারে অ্যাডোলেসেন্স অর্থাৎ কৈশোর অবস্থায় চিন্তার যে অপরিপক্কতা রূপ নিচের কোনটি নয়। তাহলে কোনটি নয় জিজ্ঞাসা করেছে, কিন্তু দেখো একটা নট রয়েছে, তো এটা কিন্তু ফলো রাখতে হবে। তারপরে এই যে আর্গুমেন্টেটিভনেস, অ্যাসার্টিভনেস, স্পেশালনেস, এই সবগুলোই কিন্তু আমার এলকিন্ডের যে আমরা থিওরিটা রয়েছে ইমাজিনারি ইম্যাচুরিটি অফ থিঙ্কিং ডিউরিং অ্যাডোলেসেন্স যে তত্ত্বটা রয়েছে, তার মধ্যে কিন্তু এই যে আইডিয়ালিজমটা থাকে না এদের, কিন্তু বাকি তিনটে তো থাকবে। দেখো ইগোসেন্ট্রিজম, রাগারাগি, অ্যাসার্টিভনেস, স্পেশালনেস, সবার কাছে আমি স্পেশাল হব, ঝগড়াঝাটি করা, ঠিক আছে, আর্গুমেন্টেটিভনেস, ঠিক আছে, ঝাঁক করা, তো এগুলো কিন্তু থাকে। নেক্সট রয়েছে 10 নম্বর কোয়েশ্চেন, আজকে লাস্ট কোয়েশ্চেন। দ্য ফেস 6 on one hand and half dozen and on other hand বেস্ট ডেসক্রাইব হুইচ অফ দ্য ফলোইং টাইপ অফ কনফ্লিক্ট। তো কনফ্লিক্ট একটা ডিটেলস ভিডিও আমি তোমাদের দেবো কনফ্লিক্ট সম্পর্কে, গুরুত্বপূর্ণ একদম নতুন একটা টপিক, এটা আসছে মাঝে সাঝে। তো এখানে আনসারটা হচ্ছে অ্যাপ্রোচ টু অ্যাপ্রোচ কনফ্লিক্ট, অর্থাৎ দেখো আমি একবার বলছি 6, একবার বলছি ডজন, দুটোই কিন্তু সেম। তার মানে কি এখানে কিন্তু অ্যাপ্রোচের একটা কনফ্লিক্ট কিন্তু তৈরি হচ্ছে, সেম অ্যাপ্রোচ নেওয়া, মানে একই জিনিসকে দুটো অ্যাপ্রোচের মধ্যে কিন্তু নেওয়া হয়ে গেছে। তো এখানে হচ্ছে অ্যাপ্রোচ কনফ্লিক্ট হচ্ছে। দেখো অ্যাপ্রোচ কনফ্লিক্টটা আমি কী বলতে চাইছি, দেখো তুমি যদি আমি যদি একটু পড়ে দিই, ইন দিস টাইপ অফ কনফ্লিক্ট ইন্ডিভিজুয়াল উইল হ্যাভ টু ডিজায়ার্স, বলে যে একই ব্যক্তির দুটো ইচ্ছা থাকে, যেটা কিন্তু পজিটিভ একটা ভ্যালেন্স থাকে, হুইচ আর ইকুয়ালি পাওয়ারফুল, দুটোই কিন্তু সমান পাওয়ারফুল। দেখো আমার ছয় সংখ্যায় যেমন হাফ ডজনের সংখ্যায় তেমন, তার মানে কি কনসেপ্টটা করে অ্যাপ্রোচ কনসেপ্ট। আর তো কিছু দেখো বাকিটা তোমরা দেখে নিও, সেখানে কিন্তু উদাহরণ দিয়ে বলে দিয়ে যে আমার আনসারটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এই ছিল আজকে। দেখো এই যে আমার পার্সন, এবার কি আমার দুদিকেই কিন্তু আমার একদম সমান, দুদিকে কিন্তু আমার যেটাই নিই না কেন আমার কিন্তু কোনো ক্ষতি হবে না। মনে করো আমি একটা চাকরি পেয়ে, দুটো চাকরি আমার অফার আছে, দুটো চাকরি সেম বেতন, ঠিক আছে, তাহলে আমি যে চাকরি করি না কেন তাহলে কিন্তু আমার কোনো এফেক্ট পড়বে না, তাই না? এটা কিন্তু অ্যাপ্রোচ কনফ্লিক্ট। তো দেখো 6ও যা আবার হাফ ডজনও তাই, সেজন্য অ্যাপ্রোচ কনফ্লিক্ট হবে অ্যান্সারটা, ঠিক আছে।
এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। তোমরা যারা চ্যানেলে এখনো নতুন এসছো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো, যাতে আমি নতুন কোনো ভিডিও আপডেট দিলেই তোমার মোবাইলে নোটিফিকেশান চলে যায়, একটি ভিডিও আপডেট না হয়। আর আমি নিজে একটি কোচিং সেন্টার চালাই, অনলাইন অফলাইন দুটো তিনটে কোচিং সেন্টার আমি চালাচ্ছি নিজের। তো তোমরা যদি কোচিং করতে চাও তো তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। দেখো যে নোটসটা রয়েছে, যে আমি যে ফাইলটা করছি দেখো, সেই ফাইলে দেখো ডায়াগোনালি দেখো কোনাকুনিভাবে দেখো নাম্বার যাচ্ছে, ঠিক আছে? তো তোমরা কন্ট্যাক্ট করতে পারো এই পেজ থেকে, ঠিক আছে? বা কমেন্ট বক্সে জানাতে পারো। আর যদি কোনো কিছু নতুন কিছু জানার ইচ্ছা থাকে কমেন্ট বক্সে জানিও, তো আমি জানার চেষ্টা করব। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিও। হ্যাভ এ গুড ডে। বন্দে মাতরম। জয় হিন্দ।